আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন অথবা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। সো আমরা গত ক্লাসগুলোতে বেসিক দেখছিলাম, এরপরে ম্যাথ করছিলাম। আজকে আমরা আর একটা ম্যাথ দেখি সেটা কীভাবে হয়েছে। সো এখানে বলা হয়েছে ইউ হ্যাভ টু ইনভেস্ট টাকা 1,25,000 টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট অ্যান্ড দেয়ার ক্যাশ ইনফ্লো আর এস ফলোস। আচ্ছা, আমরা গত যে ম্যাথগুলো করছিলাম সেখানে একটা প্রজেক্ট ছিল। কয়টা প্রজেক্ট ছিল? একটা প্রজেক্ট ছিল। আর আজকে যেটা করবো সেটা হলো দুইটা প্রজেক্টের। এখন তোমরা দুইটা প্রজেক্ট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা একটা প্রজেক্টে যে উপাদানগুলো নির্ণয় করছি, এখন দুইটা প্রজেক্টে কী হবে, একইভাবে মানে দুইবার এই উপাদানগুলো নির্ণয় করা লাগবে। যেমন আলফা প্রজেক্টের উপাদানগুলো দিয়ে একবার তোমার এগুলো নির্ণয় করা লাগবে। এরপরে হচ্ছে বিটা প্রজেক্টের উপাদানগুলো দিয়ে একবার নির্ণয় করা লাগবে। এখন আমাদের এই কোশ্চেনে চাইছে কি, আমরা যদি আগে সেটা দেখি। এই কোশ্চেনে আমাদের বলছে হুইচ প্রজেক্ট উড ইউ সিলেক্ট অ্যাজিউমিং নো ক্যাপিটাল রেশিওনিং। ক্যাপিটাল রেশিওনিং মানে কি হচ্ছে, তোমার যেটা বাধ্যতামূলক গ্রহণ করা লাগবে সেটাই হচ্ছে ক্যাপিটাল রেশিওনিং। এখন আসি, আমাদের বলছে সিলেক্ট করতে যে কোনটা আমাদের জন্য মানে উপযুক্ত সেটা। সো যদি এমন বলে তাহলে আমরা কি করব, আইআরআর নির্ণয় করব। আইআরআর এর ভিত্তিতে আমরা প্রজেক্ট সিলেক্ট করব যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। সো আমরা কি করতে হবে, যদি সিলেক্ট করতে বলে, যেটা আমাদের যদি বলতে এখানে এনপিভির ভিত্তিতে কোন প্রজেক্ট সিলেক্ট করা উচিত সেটা নির্ণয় করে, তাহলে আমরা এনপিভির ভিত্তিতে করতাম, তখন আইআরআর ভিত্তিতে করতাম না। কিন্তু যেহেতু আমাদের এখানে কিছু বলে নাই, তার মানে আমরা আইআরআর এর ভিত্তিতে প্রজেক্ট সিলেক্ট করবো যে কোনটা আমাদের জন্য ভালো। ওকে, তাহলে এখন আসি, আমাদের এখানে দুইটা প্রজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে প্রজেক্ট আলফা আর একটা হচ্ছে প্রজেক্ট বিটা। এখন আমাদের যে টাকাগুলো দেওয়া আছে, এটা কি আমাদের সিএফবিটিতে দেওয়া আছে নাকি সিএফএটিতে দেওয়া আছে? সিএফবিটি মানে কি, সিএফবিটি হলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এটা যদি থাকে তাহলে আমরা সেটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিই, এরপরে ট্যাক্স বাদ দিই, তারপরে আমরা গিয়ে পাই হলো সিএফএটি। কিন্তু এখন আমাদের এখানে কোনটা দেওয়া আছে তোমরা বলো। যেহেতু আমরা এই কোশ্চেনে এমন কিছু দেখতে পাচ্ছি না যে ডেপ্রিসিয়েশনের কথা কিংবা স্যালভেজ ভ্যালুজের কথা কিংবা তোমার ট্যাক্সের কথা, যেহেতু এই কোশ্চেনে এমন কিছু বলা নাই, তার মানে বুঝতে হবে এটা সিএফএটিতে দেওয়া আছে। সিএফএটি মানে কি, ক্যাশ আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা দেওয়া আছে। তার মানে আমাদের ডেপ্রিসিয়েশন ট্যাক্স এগুলো সব করার পরে এই মানগুলো দেওয়া আছে, এই টাকাগুলো দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কখন বুঝবো যে সেটা সিএফএটিতে দেওয়া আছে নাকি সিএফবিটিতে দেওয়া আছে? যদি আমাদের সেখানে ট্যাক্স দেওয়া থাকে, ডেপ্রিসিয়েশনের কথা বলা থাকে কিংবা স্যালভেজ ভ্যালুজের কথা বলা থাকে, তখন আমরা বুঝবো যে সেটা সিএফবিটিতে আছে। যদি এগুলো কোনো কিছু বলা না থাকে তাহলে বুঝবো সিএফএটিতে আছে। ওকে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সে। তাহলে এখন আমাদের এখানে দেওয়া আছে ইফ কস্ট অফ ক্যাপিটাল ইজ 10% কম্পিউট দ্য আইআরআর। আচ্ছা, আমরা জানি যে আইআরআর যেহেতু আমাদের দুইটা প্রজেক্ট নির্ণয় করা লাগবে, আইআরআর নির্ণয় করতে আমাদের কি লাগে, এনপিভি লাগে। কি এনপিভি? প্রত্যেকটা আইআরআর নির্ণয় করতে আমাদের একটা পজিটিভ এনপিভি লাগে, একটা নেগেটিভ এনপিভি লাগে। ওকে, একটা কি লাগে, একটা পজিটিভ এনপিভি আর একটা হলো নেগেটিভ এনপিভি। তাহলে এখন আসি, আমরা এখানে অ্যান্সার দেখি। টু ক্যালকুলেট আইআরআর উই নিড এ পজিটিভ এনপিভি, অর্থাৎ আমাদের পজিটিভ এনপিভি লাগবে আইআরআর নির্ণয় করতে, অ্যান্ড নেগেটিভ এনপিভি এবং নেগেটিভ এনপিভি লাগবে। অ্যাট হায়ার ডিসকাউন্ট রেট উই গেট নেগেটিভ এনপিভি, অর্থাৎ আমরা যদি উচ্চ পার্সেন্টেজ নিই বা ডিসকাউন্ট রেট নিই, তাহলে আমরা কি পাবো, নেগেটিভ এনপিভি পাবো। অ্যান্ড লোয়ার ডিসকাউন্ট রেট উই গেট পজিটিভ এনপিভি, আমরা যদি অর্থাৎ কম ডিসকাউন্ট রেট নেই তাহলে আমরা পজিটিভ এনপিভি পাবো। দেখতে পারবা আমাদের কোশ্চেনে যদি 10% দেওয়া থাকে, এটা কিন্তু নিম্ন মানে লোয়ার ডিসকাউন্ট, তাহলে আমরা পজিটিভ মান পাই বেশিরভাগ সময়। কিন্তু আমরা এর পরবর্তীতে আমরা কী নিই, আমরা 15% নিই, 16% নিই, 13% নিই, অর্থাৎ উচ্চ ডিসকাউন্ট রেট নিই। এটার মাধ্যমে আমরা কী পাই, নেগেটিভ এনপিভি পাই। এটি আর কি এখানে বোঝাইছে। ওকে, এখন আসি, হিয়ার কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। না উই ক্যালকুলেট এনপিভি অ্যাট 10%। যেহেতু আমাদের কোশ্চেন একটা দেওয়া আছে, আগে আমরা এটা দিয়ে করে নিই। এটা দিয়ে করলে যদি পজিটিভ পাই, তারপরে আমরা ডিসকাউন্ট রেট আরও বাড়িয়ে আমরা নেগেটিভ এনপিভি বের করব। ওকে, তো চলো
প্রথমে আমরা প্রজেক্ট আলফা এরপর প্রজেক্ট বিটা দুইটা প্রকল্পে আমরা এনপিভি নির্ণয় করতেছি প্রথমে 10% দিয়ে। ওকে, এটা কিন্তু দুইটা প্রকল্প, তোমরা চাইলে এটা আলাদাও করতে পারো আবার এটা আলাদা করতে পারো অন্য ফেজে। আমরা একসাথে করছি, নো প্রবলেম, কারণ আমাদের মেইন লাগবে কি এনপিভি লাগবে, একটা লাগবে পজিটিভ একটা লাগবে নেগেটিভ। মানে তোমার এই যে আলফা আছে না প্রজেক্ট আলফা, এটার একটা পজিটিভ লাগবে। সাপোজ এটা যদি আমরা পজিটিভ পাই তারপরে আমরা আরেকটা নেগেটিভ বের করব। এই যে প্রজেক্ট বিটা, এটার আমরা পজিটিভ পেলে আরেকটা নেগেটিভ বের করব। ওকে, এখন আসি আমাদের এনপিভি বের করতে কি কি লাগে। এনপিভি বের করতে আমাদের সিএফএটি লাগে। কি লাগে? সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স লাগে। এখন আমাদের যেহেতু সরাসরি কোশ্চেনে এই টাকাগুলো দেওয়া আছে, আমরা বুঝতেই পারছি এগুলো সিএফএটিতে দেওয়া আছে, তাহলে আমাদের আর কোনো বেজাল নাই। ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া কিংবা ট্যাক্স বাদ দেওয়া এগুলো আর কোনো ঝামেলা নেই, সোজাসুজি আমাদের সিএফএটি আমরা এগুলো পেয়ে গেছি। ডিসকাউন্টিং ফ্যাক্টর কীভাবে, পিবি ফ্যাক্টরের 10%, এটা কীভাবে বের করা লাগে তোমাদের তো এটা বলছি আমাদের একটা সূত্রের মাধ্যমে। এটা আমি তোমাদের বলছিলাম, যেমন এটা হলো 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ওই যে আমাদের পিবির একটা সূত্র আছে না, 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। যেমন 1 ভাগ এরপরে 1 প্লাস আই এর মান কত, আই এর মান হচ্ছে তোমার পার্সেন্টেজ আর কি, যেটা আছে কত পার্সেন্ট, তো 10%কে আমরা 0.10 লিখতে পারি। হোল টু দি পাওয়ার প্রথম বছর এক বছর, এই যে 0.9090, এই যে 91 আমরা লিখলাম। এরপরে 2 বছরের সময় আমরা কি করব, জাস্ট 1 ডিলিট করে 2 দেব, 2 দিলাম, তাহলে কত আসছে, এই যে এটা আসছে দেখো। এরপর আমরা 3 বছরের জন্য 2 কেটে দিয়ে 3 দেব। এভাবে আমরা প্রত্যেক বছরগুলো বের করব। ওকে, তাহলে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর, এটা একদমই ইজি। ডিসকাউন্টিং ফ্যাক্টর ক্যালকুলেটারে বের করবো ওই যে সূত্র দিয়ে, 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে। আই হচ্ছে আমাদের পার্সেন্টেজ আর এন হচ্ছে বছর, ইয়ার, কোন বছর কত বছরেরটা। এখন আসে পিবি কীভাবে বের করো। পিবি হচ্ছে এটা দ্বারা এটা গুণ করলে যেটা আসবে সেটা হলো পিবি। এই 40,000 দিয়ে এটাকে গুণ করলে যেটা আসবে সেটা হলো পিবি। আর আমাদের এনপিবি নির্ণয় করতে লাগে হলো টিপিবি। টিপিবি মানে কি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু বা টিপিবি। ওকে, টিপিবি মানে হচ্ছে আমাদের যে প্রেজেন্ট ভ্যালুগুলো পাইছি সবগুলো যোগফল, সবগুলো যোগ করার পরে আসে হলো 1,38,636 টাকা। ওকে, এখন এটা থেকে আমরা যদি এনসিইউ বাদ দিই তাহলে আমরা পাবো নিট প্রেজেন্ট ভ্যালু, এনপিবি। অর্থাৎ আমরা এনপিবি কীভাবে পাবো, টোটাল প্রেজেন্ট ভ্যালু বা টিপিবি থেকে এনসিইউ মাইনাস করলে যেটা আসবে সেটাই হলো নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিবি। তাহলে এটা থেকে টিপিবি থেকে এনসিইউ মাইনাস করলে আসে 13,636 টাকা। এনসিইউ কোথায় পাইছি, আমাদের কোশ্চেনে দেওয়া আছে সরাসরি 1,25,000 টাকা। দেখবা কোশ্চেনে এই যে এখানে দেওয়া আছে, এই যে ইনভেস্ট টাকা, এটাই হচ্ছে আমাদের এনসিইউ, মানে হচ্ছে তোমার ইনভেস্টমেন্টের যে টাকাটা আর কি, কস্টের যে টাকা সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। তো এটা থেকে এটা বাদ দিলে 13,636, তার মানে এটা আমাদের পজিটিভ মান বের হয়েছে, রাইট? তার মানে আমরা এনপিবি একটা পেয়ে গেছি পজিটিভ। এখন আমাদের আলফা কোম্পানির আরেকটা লাগবে নেগেটিভ। এখন আসে আমরা একসাথে প্রজেক্ট বিটারটাও নির্ণয় করে নিচ্ছি 10% দিয়ে। সিএপিডি আমাদের সরাসরি কোশ্চেনে এগুলো দেওয়া আছে, আর ইয়ার তো এগুলো একটাই। সিএপিডি দেওয়া আছে, পিবি ফ্যাক্টর 10%, এখানে যায় এখানেও তাই একই সব। ওকে, এখন পিবি কীভাবে, এটা দ্বারা এটা গুণ করবে এটা, এটা দ্বারা এটা গুণ করলে এটা, এটা দ্বারা এটা গুণ করলে এটা। আর টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের সবগুলো যোগফল করে 1,27,419 টাকা আসছে। এটা থেকে যদি আমরা এনসিইউ বাদ দিই তাহলে আসে হলো 2,419 টাকা। এটা হলো এনপিবি বা নিট প্রেজেন্ট ভ্যালু। ওকে, তাহলে আমরা 10% দিয়ে প্রজেক্ট আলফা আর প্রজেক্ট বিটা দুইজনেরই পজিটিভ মান পেয়ে গেছি। এখন আমাদের লাগবে নেগেটিভ মান। এখন আসি হিয়ার 10% অফ কস্ট অফ ক্যাপিটাল এনপিবি ইজ পজিটিভ, অর্থাৎ 10% কস্ট অফ ক্যাপিটাল দিয়ে আমরা পজিটিভ এনপিবি পেয়েছি। উই নিড এ নেগেটিভ এনপিবি, আমাদের নেগেটিভ এনপিবি লাগবে। নাও উই ক্যান টেক অ্যাট 16% ডিসকাউন্ট রেট ফর প্রজেক্ট আলফা অ্যান্ড 30% ডিসকাউন্ট রেট ফর প্রজেক্ট বিটা। এখন আমরা কেন এটা, এই যে প্রজেক্ট আলফার ক্ষেত্রে আমরা কেন 16% নিছি, কারণ দেখ এখানে 16,636 আর এখানে 2,419 টাকা, ডিফারেন্সটা অনেক না। যার কারণে আমরা জানি যে যত বেশি ডিসকাউন্ট রেট নিব তত বেশি আমাদের নেগেটিভ মান আসবে। যেহেতু আমাদের এটা অনেক বেশি টাকা, এখানে 13,636, সেই জন্য আমরা 16% নিছি, সমস্যা নেই। আর যেহেতু আমাদের এখানে 2,419 টাকা কম আছে, তার মানে আমরা এটা 13% নিলেই হয়ে যাবে।
13%, যেহেতু কম আছে, পজিটিভ মান কম আছে, তার মানে আমরা এখন নেগেটিভ মানের জন্য কম ডিসকাউন্ট নিলেও সমস্যা নেই। সেজন্য এটা 16% নিচে, যেহেতু এখানে বেশি টাকা আছে, আমাদের তো বেশি নেগেটিভ লাগবে, এটা থেকেও বেশি নেগেটিভ লাগবে। ওকে, সেজন্য আমরা এটা 13% নিয়েছি। তোমরা চাইলে এটাও 16% নিতে পারো, সমস্যা নেই, বাট আমাদের মেইন কথা হলো নেগেটিভ মান লাগবে। ওকে, এখন আসি, আমরা এখন নেগেটিভ মান দিয়ে করি। এখন আমাদের এই যে প্রজেক্ট আলফা আর প্রজেক্ট বিটা একইভাবে এখানে ইয়ার দিছে, আবার সি অ্যাপ এটি। এখন প্রজেক্ট পিবি ফ্যাক্টর এট 16% আর পিবি ফ্যাক্টর এট 30%। ক্যালকুলেটারে এখন আমাদের কীভাবে 1/1 প্লাস এখন কী হবে 0.16 হবে, হোল টু দি পাওয়ার 1 2 3 এভাবে করলে এগুলো আসবে। ঠিক একইভাবে এটা 0.13 হবে পার্সেন্টেজের জন্য। এভাবে এগুলো আমরা করব। করার পরে এখন দেখো আমাদের এখানে আসতে হলো সবগুলো 1,24,841। এটা থেকে আমরা এনসিও বাদ দিলে পাবো হলো এনপিবি বা নেট প্রেজেন্ট ভ্যালু 1,59 টাকা। এই যে দেখো মাইনাস চলে আসছে অলরেডি, মাইনাস। এরপরে হলো 1,15,365। এটা থেকে আমরা 1,25,000 মাইনাস করলে 9,635। তার মানে আমরা এখন দুইটাই নেগেটিভ মান পেয়ে গেছি, আর কোনো ভেজাল আছে আমাদের এখানে? আমরা একটা পজিটিভ আগে পাইছি, এখন একটা নেগেটিভ আগে পাইছি। এখন আসে আইআরআর নির্ণয় করব, আইআরআর অফ প্রজেক্ট আলফা। কার আইআরআর নির্ণয় করব? যদি আমরা প্রজেক্ট আলফা নিয়ে কাজ করি তখন প্রজেক্ট বিটার দিকে আমরা তাকাবো না। এটা আমরা একসাথে নির্ণয় করতে ঠিক আছে, কিন্তু এটার দিকে আমরা তাকাবো না, কারণ আমরা কারটা নির্ণয় করতেছি আলফা। ঠিক একইভাবে আমরা যেহেতু প্রজেক্ট আলফা নির্ণয় করতেছি, প্রজেক্ট বিটার দিকে তাকাবো না, আমরা জাস্ট এটা নিয়ে আমাদের এনপিবি এটা হলো এই পজিটিভ মান নিব, এরপরে এনপিবি নেগেটিভ মান নিব হলো এটা পরে আবার যখন এটা নির্ণয় করবো তখন এটারটা নিয়ে কাজ করবো। তাহলে এখন আসি, এ মানে হচ্ছে আমাদের লোয়ার ডিসকাউন্ট রেট, যেটা এ মানে কি আমাদের লোয়ার ডিসকাউন্ট রেট। কোশ্চেনে সরাসরি দেওয়া ছিল 10%, আমরা 10% লিখলাম। আবার এটাকে আমরা এই সূত্রটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, আইআরআর সমান সমান এলডিআর। এলডিআর মানে কি লোয়ার ডিসকাউন্ট রেট, মানে কোশ্চেনে আমাদের যে 10% ছিল এটাই তো লোয়ার আছে, এরপরে হায়ার আমরা নিছি 16%। ওকে, সো লোয়ার ডিসকাউন্ট রেট, এরপরে এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট, মানে এনপিবি যেটা বের করছি সেটা লোয়ার ডিসকাউন্ট রেট। এনপিবি লোয়ার ডিসকাউন্ট রেটে আমরা কত পাইছি? 13,636। এই যে এনপিবি লোয়ার ডিসকাউন্টে আমরা কত পাইছি? 13,636, রাইট? সেই জন্য 13,636 লিখলাম। এরপরে এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট 13,636। এরপরে এনপিবি অ্যাট হায়ার ডিসকাউন্ট রেট, হায়ার ডিসকাউন্ট রেটে আমরা কত পাইছি এনপিবি? এই যে দেখো হায়ার ডিসকাউন্ট রেটে আমরা এনপিবি কত পাইছি? 159। এটা আমরা মাইনাস করব। আর এখানে হচ্ছে বি মাইনাস এ, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট আর এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। এই যে এটা আমরা এভাবে করলে আর কি সবচেয়ে ইজি, তোমরাও বুঝতে ইজি হয়। হায়ার ডিসকাউন্ট রেট আর মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে হায়ার ডিসকাউন্ট রেট আমাদের কত? 16%। লোয়ার ডিসকাউন্ট রেট কত আমাদের? 10%। এটা থেকে এটা মাইনাস করবে। এখন ক্যালকুলেশন, এটা দিয়ে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে এটা এভাবে এরপরে ই করে আমাদের এটা আসে 15.9308%। ওকে, তাহলে আমরা প্রজেক্ট আলফার মান পেয়ে গেছি, এটা পাইছি। এখন আসি প্রজেক্ট বিটা নিয়ে কাজ করব। প্রজেক্ট বিটা, আইআরআর অফ প্রজেক্ট বিটা। হ্যাঁ, আইআরআর এ মানে কি লোয়ার ডিসকাউন্ট রেট কত? আমরা ওই যে একইভাবে 10% নিয়েছিলাম কোশ্চেনের অনুযায়ী 10%। এরপরে সি মানে কি? সি মানে হচ্ছে তোমার এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট, এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট। লোয়ার ডিসকাউন্ট রেট 10%, এটার এনপিবি কত পাইছি? এই যে এনপিবি কত পাইছি? 2,419 টাকা। সেই জন্য আমরা 2,419 টাকা এখানে বসাইছি। ওকে, এরপরে এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট হলো সি মানে কি এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট 2,419 টাকা মাইনাস এনপিবি অ্যাট হায়ার ডিসকাউন্ট রেট। হায়ার ডিসকাউন্ট রেট আমরা কত পাইছি? এই যে হায়ার ডিসকাউন্ট রেট হলো 13%, আমরা এখানে এনপিবি কত পাইছি? 9,635। সেজন্য আমরা এখানে 9,635 বসালাম, ইন্টু আমাদের হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। এরপর আমরা ক্যালকুলেশন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এরপরে এর করলে 3%, এরপর করলে 80 হলো এরকম। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন আসি কমেন্ট লিখছি, ফ্রম অ্যাবভ ক্যালকুলেশন উই ফাইন্ড দ্যাট আইআরআর অফ প্রজেক্ট আলফা ইজ 15.93% অ্যান্ড আইআরআর অফ প্রজেক্ট বিটা
10.60%। ওকে, বোথ আর হায়ার দ্যান কস্ট অফ ক্যাপিটাল। আমাদের কস্ট অফ ক্যাপিটাল কত? 10% কোশ্চেনে, অর্থাৎ বলছে দুইটাই আমাদের কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি। ওকে, মানে আমাদের কোশ্চেনের কস্ট অফ ক্যাপিটাল হল 10%, এইটা হচ্ছে 10.60, তার মানে 10% থেকে বেশি। আবার ওইটা হচ্ছে 15.93%, তার মানে 10% থেকে বেশি। বোথ আর হায়ার দ্যান কস্ট অফ ক্যাপিটাল। দ্য কোম্পানি শুড সিলেক্ট দ্য প্রজেক্ট আলফা। দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানির প্রজেক্ট আলফা সিলেক্ট করা উচিত, কারণ বিকজ ইটস আইআরআর ইজ হায়ার দ্যান দ্যাট অফ আদার। অর্থাৎ এটার আইআরআর হায়ার দ্যান দ্যাট আদার, অন্যগুলোর থেকে এটার আইআরআর বেশি। অর্থাৎ যেটার আইআরআর বেশি হবে সেটাই আমাদের জন্য উপযুক্ত। ওকে, যেটার আইআরআর বেশি হবে সেটাই আমাদের জন্য উপযুক্ত। এখন সেটা নিয়ে একটা কথা বলি, সেটা হলো আমাদের যখন দুইটা প্রকল্প থাকবে বা দুইটা প্রজেক্ট থাকবে, যেটার আইআরআর বেশি হবে, যেটার পজিটিভ মান বেশি হবে সেটাই উপযুক্ত। সাপোজ আমাদের এখন যদি এখানে দুইটা সমান হতো তখন আমরা কোনটা অ্যাকসেপ্ট করতাম? এখন দুইটা দেখো, দুইটাই কিন্তু আমাদের পজিটিভ মানে আসছে, এখন আমরা কোনটা অ্যাকসেপ্ট করব? তখন আমরা যেটা বেশি, যেটার আইআরআর মান বেশি সেটা অ্যাকসেপ্ট করব। যেমন আমাদের এটার আইআরআর মান বেশি আসছে, এরপরে এনপিবির ক্ষেত্রে এটার পজিটিভ মান বেশি আসছে। ওকে, এনপিবির ক্ষেত্রে এটার পজিটিভ মান বেশি আসছে, এরপরে আমাদের আইআরআর পার্সেন্টেজও বেশি আসছে এটা, তার মানে কোনটা অ্যাকসেপ্ট করব? যেটার মান বেশি সেটা অ্যাকসেপ্ট করব। ওকে, সেটা আর কি আমাদের এখানে বলছে। আচ্ছা, এখন আসি এই ক্যালকুলেশনটা একটু তোমাদেরকে বুঝাই দিই, তোমরা হয়তো বা অনেকে না বুঝতে পারো। আচ্ছা, এটা তো বুঝছো যে এখানে আমাদের প্লাস হয়েছে, প্লাস 10% যোগ যা আছে তা, 13 থেকে 10 গেলে 3, আর এটা প্লাস করলে আমাদের 2419 যোগ 9635 যোগ করলে 12,054 আসে। এখন আসি 10% থাকলে 2419 দিয়ে প্রথমে আমরা 1254কে ভাগ দেব। 2419 ভাগ 1254, প্রথমে এটা ভাগ দেব, কত আসে? এত। এরপরে এটার আমরা 3% নিব, 3% কত আসছে? এটা আসছে, এটার সাথে আমরা 100 গুণ দিব, কত আসে? 0.6020। এটার সাথে আমাদের এই 10 আছে, এখানে 10% না, এখানে 10 যোগ করবো, জাস্ট 10.6020, দেখছো? জাস্ট এখানে পার্সেন্টেজ দিয়ে দেব, তো পার্সেন্টেজ দিয়ে দিলে আমাদের এটা এরকম আসে। সো আমাদের ক্যালকুলেশনটা আমরা এভাবে করবো, আশা করছি তোমরা বুঝতে পারছো। সো আমরা আগের প্রকল্পগুলো করছি হলো অনেকগুলো নিয়ে একটা প্রকল্প করছি, আজকে আমরা দুইটা প্রকল্প দেখলাম। দুইটা প্রকল্পের ক্ষেত্রে আমাদের জাস্ট চেঞ্জ হচ্ছে, দুইটা প্রকল্প নির্ণয় করার পরে যেটার আইআরআর সবচেয়ে বেশি হবে সেটা আমাদের অ্যাকসেপ্টেবল হবে। ওকে, সো আশা করছি বুঝতে পারছি। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবা। ধন্যবাদ।